সাধারণভাবে এক টুকরো ভালো মানের একটা কাপড় তৈরিতে কতটা সময় লাগে কারিগরদের? সপ্তাহ, মাস? ১৭ শতকে এমন এক কাপড়ের গল্প বলতে চাই আজ, যেটি তৈরিতে একজন তাঁতি ও তার সহকারীর ৬ মাস সময়ের প্রয়োজন হতো। ক্রেতার চাহিদা অনুযায়ী তাতে নকশা, ফুল কিংবা অন্যান্য অনুষঙ্গ জুড়ে দিতে আরও বেশি সময়ের দরকার ছিল। আভিজাত্যের প্রতীক, বিশেষ করে মোঘল সম্রাট এবং তার পরিবার পরিজনদের বিশেষভাবে সে কাপড় তৈরি করার রেওয়াজ ছিল। ভারতবর্ষে ইংরেজ আধিপত্যের পর থেকে অন্য সব ইউরোপীয় বণিকেরা ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করে। ইংরেজরা কারিগরদের ওপর শুরু করে অত্যাচার। সেই কাপড় তৈরিতে দক্ষ তাঁতিদের হাতের আঙুল পর্যন্ত কেটে দেয়া হয়েছিল। একটা সময় বিলুপ্তই হয়ে গিয়েছিল সে কাপড়। ১৭০ বছর পর আবার ফিরছে সে কাপড়ের সুদিন। বলছি ঢাকাই মসলিনের কথা। মসলিনের তৈরি প্রক্রিয়া ঢাকা কেন্দ্রিক হলেও নাম এসেছে মসুল শব্দটি থেকে। এই মসুল ইরাকের অন্তর্গত বিখ্যাত এক ব্যবসা কেন্দ্র। ঢাকাই মসলিনের উল্লেখ মোঘল আমলের আগে পাওয়া যায় না। তাই বলে এর আগে যে মসলিন তৈরি হতো না এমন নয়। প্রাক মুসলমান যুগ থেকেই এই অঞ্চলে অত্যন্ত সূক্ষ্ম ও মিহি বস্ত্র তৈরি হতো। এরপর নানান সময়ে ইতিহাসের নানান বিবরণে এমন বস্ত্র তৈরি এবং এর প্রশংসার কথা পাওয়া যায়। সপ্তদশ শতকের প্রথম দিকে ঢাকায় বাংলার রাজধানী স্থাপিত হয়। এরপর থেকেই ইউরোপীয় বণিকদের আগমন ঘটতে থাকে ঢাকায়। তাদের প্রশংসা পেতে শুরু করে ঢাকাই মসলিন। ১৮০০ সালে জন টেলর নামে একজন ঢাকায় ইংরেজ বাণিজ্য বিষয়ক কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। তার বর্ণনায় প্রথমবারের মতো ঢাকাই মসলিন সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যায়। তার বর্ণনায় এসেছে, তখনকার সময়ে ঢাকার আশেপাশের প্রত্যেক গ্রামেই কমবেশি তাঁতের কাজ চলত। তবে উৎকৃষ্ট ধরনের মসলিন তৈরির জন্য নির্দিষ্ট কিছু স্থান বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছিল। এর মধ্যে ঢাকার কেন্দ্র, সোনারগাঁ, ধামরাই, তিতাবাদী, জঙ্গলবাড়ি ও বাজিতপুরের কথা আলাদা করে বলেছেন টেলর। সে সময় মসলিন সংগ্রহের জন্য মোঘল সম্রাট থেকে শুরু করে ব্যবসায়ী মহলের অনেকেই ঢাকায় তাদের এজেন্ট নিয়োগ করতেন। তবে টেলর যে সময় কর্মরত ছিলেন সে সময়টায় ঢাকার মসলিন শিল্প প্রায় বিলুপ্তির পথেই ছিল। তবু তখনও ৭৫০ ঘর তাঁতি পরিবার যুক্ত ছিল মসলিন তৈরিতে। এর মধ্যে ৩০০ পরিবারই সোনারগাঁয়ে ছিল। সোনারগাঁয়ে মসলিন তৈরির কাজ মূলত করত মুসলমান তাঁতিরাই। এর উল্টো চিত্র ছিল ধামরাইতে। সেখানে মসলিন তৈরি করত হিন্দু কারিগররা। মসলিন শিল্প রাজা বাদশাহ ও আমির ওমরাহদের পৃষ্ঠপোষকতা ছাড়া এত উন্নতি লাভ করতে পারত না। একই সাথে মসলিনের বিলুপ্তি হয়ে যাওয়ার পেছনেও মোঘল বাদশাদের মুখ ফিরিয়ে নেয়াকে দায়ী করা হয়ে থাকে। তাই কথা মেনেই নেওয়া যায় যে যেসব স্থানে রাজশক্তির শাসনকেন্দ্র ছিল সেসব স্থানে মসলিন শিল্প উন্নতি লাভ করেছিল। মসলিনের ইতিহাসে আমরা আবার ফিরব। এই ফাঁকে চলুন মসলিনের তৈরি প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা নেয়ার চেষ্টা করি। যে কোনো বস্ত্র বয়নের ৩টি স্তর আছে: কার্পাস সংগ্রহ, সুতা কাটা এবং কাপড় বয়ন। ঢাকাই মসলিনের অনন্য এক বৈশিষ্ট্য হচ্ছে কার্পাস উৎপাদন থেকে শুরু করে কাপড় তৈরি হওয়া পর্যন্ত সকল স্তরেই ঢাকা স্বয়ং সম্পূর্ণ ছিল। মসলিন তৈরি সংশ্লিষ্ট কোনো কাজেই বিদেশের ওপর নির্ভরশীল হতে হয়নি এদেশের কারিগরদের। কার্পাসের অনেক ধরন আছে। সব কার্পাস 2 ভাগে বিভক্ত: ফুটি ও বয়রাতি। উৎকৃষ্টতম মসলিনের জন্য কারিগররা সাধারণত ফুটি কার্পাসেই আস্থা রাখতেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় এদেশে জন্মানো ফুটি কার্পাসই সবচেয়ে ভালো মানের ছিল বলে স্বীকার করেছিলেন জন টেলর। কার্পাস উৎপাদনের পরের স্তর সুতা কাটা। এর জন্য বীজসহ কার্পাসকে প্রথমে পরিষ্কার করে পরে তুলা বের করে নেওয়া হতো। কার্পাস পরিষ্কারেও বেশ নিপুণতার পরিচয় দিতেন কারিগররা। জেনে হয়তো অবাকই হবেন, বোয়াল মাছ ব্যবহার করা হতো কার্পাস পরিষ্কারে।
কার্পাসের ওপর বোয়াল মাছের চোয়ালের দাঁত খুব ধীরে ধীরে চালিয়ে এমনভাবে পরিষ্কার করা হতো যাতে তুলা নষ্ট না হয়। আবার সঙ্গে সঙ্গে তুলার সাথে মিশে থাকা পাতা, ডাঁটা কিংবা নানান আবর্জনাও বের করে ফেলাও সম্ভব হয়। এই কাজে মুগ্ধ হয়েছিলেন সে সময়ের ইংরেজি লেখকরা। এরপর সুতা তৈরি করা হতো। এই কাজ সাধারণত আধা বয়সী মেয়েরাই করত, কারণ সূক্ষ্মতম সুতা কাটার জন্য দুইটি বিশেষ গুণের দরকার ছিল। 1, প্রখর দৃষ্টিশক্তি। 2, হাতের আঙুলের প্রখর চেতনা শক্তি। কারণ সে সময় সুতার সূক্ষ্মতা মাপার বৈজ্ঞানিক কোনো উপায় জানা ছিল না কারিগরদের, তাই এই ব্যবস্থাতেই অভ্যস্ত ছিল তারা। তবে এই সূক্ষ্মতায় মাঝে মাঝে ইচ্ছে করেও ফাঁকি দিতেন কারিগররা। উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ায় ঢাকার মসলিন শিল্পীরা মাঝে মাঝে কম সূক্ষ্ম সুতা ব্যবহার করে ক্রেতাকে ফাঁকি দিয়ে কিছুটা মুনাফা হাসিল করে নিত। একমাত্র মোগল সম্রাট ও বাংলার নবাবের জন্য প্রস্তুত মসলিন ছাড়া আর সকল ক্ষেত্রেই তাঁতিরা কম বেশি ফাঁকি দিত। এই ব্যাপারটা অন্য কারো পক্ষে ধরে ফেলাটাও সহজ ছিল না সে সময়। এরপর আরও কয়েকটি স্তর আছে মসলিন প্রস্তুতের, যেমন সুতা নাটান, টানা হোতান, সানা বাঁধা, নারদ বাঁধা, পু বাঁধা এবং কাপড় বোনা। এরপরও যে মসলিন তৈরির কাজ শেষ হয়ে যেত এমনটা নয়। মসলিন রপ্তানি হওয়া পর্যন্ত আরও কয়েক স্তরের কাজ ছিল, যেমন ধোয়া, সুতা সুবিন্যস্ত করা, রিপু করা, স্ত্রী করা, রং করা, সূচের কাজ করা এবং গাইড বাঁধা। এই স্তরগুলোর কাজ সম্পাদনের জন্য ভিন্ন ভিন্ন কারিগর নিযুক্ত থাকত। রপ্তানি উপযোগী হলে পরে কাপড়সমূহ কলকাতা হয়ে ইংল্যান্ডে রপ্তানি করা হতো। সাধারণত একখানি মসলিন 20 গজ লম্বা ও 1 গজ চওড়া ছিল। মসলিনের মূল্য নির্ধারণের সময় তার ওজন, দৈর্ঘ্য ও সুতার সংখ্যা বিচার করা হতো। যে কাপড় যত বেশি দীর্ঘ এবং যত বেশি সংখ্যক সুতা বিশিষ্ট হয় অথচ ওজনে কম হয়, সেই কাপড়ই সূক্ষ্মতম এবং উৎকৃষ্টতম বিবেচিত হতো এবং তার মূল্যও সর্বোচ্চ নির্ধারিত হতো। আমরা আবার মসলিনের ইতিহাসে ফিরতে চাই। মসলিন সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমে মলবুস খাস বা মোঘল বাদশাদের জন্য তৈরি খাস মসলিনের কথা এসে পড়ে। বাংলার সুবেদাররা মোঘল বাদশাদের কাছে উপঢৌকন হিসাবে মসলিন পাঠাতেন। ঢাকায় মসলিনের রপ্তানি বাণিজ্যে বিদেশি বণিকদের বিশেষ প্রাধান্য ছিল। 17 শতকের প্রথম দিকে পর্তুগিজরা মসলিনের ব্যবসায় লিপ্ত ছিল এবং পরবর্তীতে আর্মেনিয়ান, ইরানি, তুরানি, মোঘল এবং পাঠান বণিকেরাও যুক্ত হয় মসলিনের ব্যবসায়। 18 শতকে ওলন্দাজ কোম্পানি দেশি এজেন্টদের সাহায্যে ঢাকার মসলিন সংগ্রহ করে বিদেশে চালান দিত। 1947 সালের এক হিসেব বলছে, দিল্লির বাদশা থেকে শুরু করে বিদেশি বণিক এদের সকলে মিলে প্রায় 28.5 লক্ষ টাকার মসলিন সংগ্রহ ও রপ্তানি করেছিল সে সময়। টাকার বর্তমান বাজার মূল্যে যা অবিশ্বাস্য একটা পরিমাণ। এটা শুধু 1 বছরের হিসেব। মসলিনের ব্যবসাতে মধ্যস্বত্ব ভোগীদের কথাও আলাদা করে এসেছে ইতিহাসের নানান সূত্রে। দালাল কিংবা পাইকাররা মসলিনের ব্যবসা থেকে ভালোই মুনাফা পেত। রামনারায়ণ নামে একজনের কথা বলি। তিনি সে সময় 24,000 টাকা পর্যন্ত মসলিনের দালালি নিতেন। এটাই ছিল সমসাময়িক সময়ের সবচেয়ে বেশি টাকার দালালি। দালালদের শতকরা 15 টাকা করে লাভ ছিল। বুঝে নিন তাহলে কি পরিমাণ মুনাফা করত তারা। মাসে 40 টাকা কিংবা বছরে 7 থেকে 8,000 টাকা আয় দেখে নিশ্চয়ই ভাবছেন অনেক কম আয়। ইতিহাস বলছে সে সময় মাসে 40 টাকা আয় যাদের ছিল তাদের আয় জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত না হলেও সন্তোষজনক ছিল, আর যাদের 600 থেকে 650 টাকা আয় ছিল তাদের তো রীতিমতো উচ্চ শ্রেণীভুক্ত গণ্য করা হতো। কিন্তু মসলিনের মূল কারিগর যারা, তাদের অবস্থা ছিল বেশ নাজুক। 1760 সালে একজন সাধারণ তাঁতির মাসিক বেতন ছিল 1 থেকে 1.5 টাকা। 1800 সালে কিছুটা বেড়ে হয় 2 থেকে 3 টাকা। সে সময় টাকায় প্রায় 1.25 মণ চাল পাওয়া যেত। তবে পরিবারগুলো একান্নবর্তী হওয়ায় তাদের বেশ কষ্টেই চলতে হতো এত কম আয়ে। তাই বলা যায় বিদেশি বণিক, দালাল বা পাইকাররা মসলিন শিল্প থেকে বেশ লাভবান হয়েছিল সে সময়।
কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলে এই শিল্পকে উন্নতির পথে নিয়ে গিয়েছিল তাদের ভাগ্যে বিশেষ কিছুই জুটত না। 18 শতকের শেষ দিকে এসে মসলিনের রপ্তানি কমতে শুরু করে। ইংরেজ পরাক্রমশালীদের অত্যাচারে অনেক বিদেশি ব্যবসায়ী ঢাকার ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়। 1813 সালে মাত্র 3.5 লক্ষ টাকার মসলিন রপ্তানি হয় বিদেশে। 4 বছর পর সেটি এক প্রকার বন্ধই হয়ে যায়। এরপরও ব্যক্তি পর্যায়ে মসলিন যেত বিদেশে। মসলিন শিল্পের ধ্বংস ডেকে আনার পেছনে ইংরেজ কর্তৃক তাঁতিদের আঙুল কেটে নেয়াকে দায়ী করা হয়। সোনারগাঁয়ে এমন একটি পুকুরের কথা এসেছে যেখানে মসলিন শিল্পীদের কাটা আঙুল নিক্ষেপিত হতো, তবে এর সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। মোঘল রাজশক্তির পতনকেও দায়ী করা হয় মসলিন বিলুপ্তির কারণ হিসেবে। মসলিন শিল্পের পুনর্জাগরণ নিয়ে এরপর আর কাউকেই উদ্যোগ নিতে দেখা যায়নি। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। এর 170 বছর পর বাংলাদেশে আবার বোনা হল সেই ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন কাপড়ের শাড়ি। গেল বছরের শেষ দিকে ঢাকাই মসলিনের জিআই সত্ত্বের অনুমোদন পাওয়া গেছে। মসলিনের পুনর্জন্ম ঘটাতে গত 6 বছর ধরে লেগেছিলেন একদল গবেষক। 2014 সালের অক্টোবরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলেন। এরপরই মসলিন নিয়ে কাজ শুরু হয়। গঠিত হয় বিশেষজ্ঞ গবেষণা কমিটি, নেওয়া হয় বিশেষ প্রকল্প। ভিডিওতে কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম উৎকৃষ্টতম মসলিনের জন্য কারিগররা সাধারণত ফুটিকার্পাসেই আস্থা রাখতেন। এই ফুটিকার্পাস গাছের খোঁজে হন্যে হয়ে দেশের নানান প্রান্তে যেতে হয়েছে গবেষক দলকে। গাজীপুরের এক গ্রামে মেলে সেই গাছ। এরপর শুরু হয় আসল মসলিনের নমুনা সংগ্রহের কাজ। সেটিও হয়ে উঠেছিল দুঃসাধ্য এক কাজ। দেশের ভেতর কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতেও খোঁজ মিলছিল না ঢাকায় মসলিনের এক টুকরো কাপড়। শেষমেশ প্রধানমন্ত্রীর পরামর্শে লন্ডনে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে গিয়ে মসলিনের দেখা পায় গবেষক দলটি। সেটি ছিল মসলিনের তৈরি একটি পাগড়ি। এরপর গাজীপুরে পাওয়া গাছটির সাথে মিলিয়ে দেখা হয় মসলিনের পাগড়িটি। প্রমাণ হয় এটি সেই আসল ফুটিকার্পাস। এরপরও বাধার দেয়াল এসেছে বারবার। তৈরি করতে হয়েছে সুতা কাটার জন্য চরকা। 2 জন তাঁতিকে দিতে হয়েছে বিশেষ প্রশিক্ষণ। অবশেষে তৈরি হয় মোট 6টি শাড়ি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 14,10,00,000 টাকা। 6 বছরের ব্যাপক ঘোরাঘুরি, কলকাতা লন্ডন করেও খরচ হয়েছে 4.25 কোটি টাকার মতো। বরাদ্দের অবশিষ্ট প্রায় 70% টাকা সরকারের খাতে ফেরত দেয়া হয়েছে। আগামী 2 বছরের মধ্যে এই শাড়ি সর্বসাধারণের জন্য বাজারে আনা সম্ভব হতে পারে। আমাদের ঢাকার এই ঐতিহ্য আবার ফিরুক স্বমহিমায়, এমনটাই প্রত্যাশা।